তোমাদের রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষাকে কেন্দ্র করে আমি তোমাদের 25 দিনের একটা স্পেশাল রিভিশন ব্যাচ স্টার্ট করেছি, যেখানে আমাদের লক্ষ্য এভরিডে 4 নাম্বার করে আমরা রিভিশন করব। 25 দিনে আমাদের 100 নাম্বার রিভিশন হয়ে যাবে, যেখানে আমি তোমাদের সায়েন্স, ম্যাথ, জিআই এবং কারেন্ট অ্যাফেয়ার্স, বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষায় তুমি 10টায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পাবে। সেখানে আমি একদম তোমাদের ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স তুলে দিচ্ছি ঠিকঠাক, মানে সব অনলাইনের আকারে থাকছে। ঠিক করে শুধু প্রতিদিন আমার সঙ্গে কন্টিনিউ করে নাও, কোনো চাপ নিতে হবে না। 5 থেকে 6টা প্রশ্ন অনায়াসে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে করে আসতে পারবে। আর সায়েন্স, ম্যাথ এগুলো যে মানে নতুন প্যাটার্নে 24-25 ধরে টিসিএস যে টাইপের প্রশ্নগুলো করছে, সেগুলোই কিন্তু আমি তোমাদের টপিক ধরে ধরে হচ্ছে করিয়ে দিচ্ছি। কেমন? আজকে আমাদের দ্বিতীয় দিন। আর সায়েন্সের জন্য এই ক্লাসটা দেখো, সমস্ত ক্লাস কিন্তু ইউটিউবে পাবে না, কিছু ক্লাস পাবে ইউটিউবে, আর বাকি সমস্ত ক্লাস আমাদের টেলিগ্রামে পাবে। আমাদের একটা নির্দিষ্ট টেলিগ্রাম আছে, সেখানে যদি অ্যাড হতে চাও তাহলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে 6296053459। কেমন? এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর সায়েন্সের আজকে 2 নাম্বার দ্বিতীয় দিনের দ্বিতীয় ক্লাসটা খাদ্য সম্পদের উন্নতি সাধন, বেশ গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। কেন বলছি শোনো, কারণ তোমাদের এই যে গ্রুপ ডির পরীক্ষা হলো না, এই গ্রুপ ডিতে প্রত্যেকটা শিফটে কোনো শিফটে 2টো, কোনো শিফটে 3টে প্রশ্ন, 4টেও কিন্তু এক একটা শিফটে এখান থেকে প্রশ্ন তুলেছে। ঠিক আছে? সেই জন্য বলছি যে গ্রুপ ডিতে তো 25টা প্রশ্ন ছিল সায়েন্সের, আর টেকনিশিয়ানে কিন্তু তোমাদের 40টা প্রশ্ন। মোটামুটি ধরে রাখো 2টো প্রশ্ন এখান থেকে আসছেই। ঠিক আছে? এমন আছে কোনো শিফটে 5টা 6টা প্রশ্নও আসতে পারে। ইজি চ্যাপ্টারটা, মানে অধ্যায়টা ইজি। ঠিক আছে? শুধু তোমরা অনেকে ভুল করো, কি জন্য বলো তো? কনফিউশনে পড়ে যাও, মানে অপশনগুলো খুবই ক্লোজ থাকে, সেই জন্য ভুল করে ফেলো। তাই বলছি মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। আমরা কিন্তু একদম মানে ডিটেলসে পড়বো না, কেননা তোমরা তো পড়ে নিয়েছো। আমি কিন্তু শুধু রিভিশন করাবো, মানে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলোই কিন্তু আমি বলে বলে চলে যাব। কেমন? আর এর উপরে 80 থেকে 90টা এমসিকিউ, মানে এই অধ্যায়ের উপরে আমি একদম বাছাই করে করে এমনভাবে তৈরি করেছি যেন তুমি অ্যান্সার করতে না পারো, মানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু বানিয়েছি। সেগুলো তুমি হচ্ছে সেই ক্লাসটা টেলিগ্রামে পাবে। চলো ভালো করে শোনো। বলছি দেখো, ভারতবর্ষ একটি অধিক জনবহুল দেশ। তা আমাদের জনসংখ্যা 1 বিলিয়নেরও অধিক এবং ক্রমশ তা বেড়েই চলেছে। এই বর্ধনশীল জনসংখ্যা খাদ্য সংকুলানের জন্য খুব শীঘ্রই আমাদের প্রতি বছর 1 বিলিয়ন টনের 1/4 খাদ্য উৎপাদনের প্রয়োজন হবে। দাদা এইটুকু থেকে কি কোনো প্রশ্ন হতে পারে? হতে পারে বলেই তো আমি এটা মার্কিং করেছি না। প্রশ্ন দেবে যে দাদা এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই 1/4, যে হচ্ছে আমাদের দেশের যে জনসংখ্যা ক্রমবর্ধনশীলভাবে বেড়ে চলেছে, তা প্রতি বছরে আমাদের 1 বিলিয়ন টনের কতটা খাদ্য উৎপাদনের প্রয়োজন? 1/3, 1/4 বা অর্ধেকাংশ। বিষয়টা বুঝতে পারছো? ইম্পর্টেন্ট পয়েন্ট 1/4, 1 বিলিয়ন টনের 1/4। কেমন? দেখো, সবুজ বিপ্লব। দাদা সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, তার সঙ্গে সম্পর্কিত। কি বললাম? সবুজ বিপ্লব খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত, আর শ্বেত বিপ্লব হচ্ছে এই দুগ্ধের যোগানের বৃদ্ধি বা দুগ্ধ উৎপাদনের সাথে সম্পর্কিত। খুব সহজেই মাথায় থাকবে, সবুজ বিপ্লব খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, শ্বেত বিপ্লব দুগ্ধের যোগানের সাথে সম্পর্কিত। কেমন? আচ্ছা, খাদ্যের সহজলভ্যতা এবং খাদ্য ক্রয়ের ক্ষমতা উভয়ের ওপরেই খাদ্যের সুরক্ষা নির্ভর করে। ইম্পর্টেন্ট পয়েন্ট কি দাদা? এই যে সহজলভ্যতা এবং খাদ্যের ক্রয় ক্ষমতা, দুটোর ওপরেই খাদ্যের সহজলভ্যতা এবং খাদ্যের ক্রয় ক্ষমতা, দুটোর ওপরেই কিন্তু খাদ্যের সুরক্ষা নির্ভর করে। কেমন? বলছি দেখো, যে সুস্থায়ী জীবিকা নির্বাহের জন্য মিশ্র চাষ, ইন্টারক্রপিং এবং সুসংগত চাষ ইত্যাদি পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। ইম্পর্টেন্ট পয়েন্ট, মিশ্র চাষ, মানে ক্রপিং এবং সুসংহত চাষ, এই সবই কিন্তু সুস্থায়ী জীবিকা নির্বাহের জন্য এই ধরনের চাষগুলো করা যেতে পারে। কেমন? পরীক্ষায় প্রশ্ন দেবে যে নিম্নলিখিত কোন চাষ প্রক্রিয়া সুস্থায়ী জীবিকা নির্বাহের জন্য পর্যাপ্ত নয়। এখান থেকে এই 3টে দিল, অন্য একটা কিছু দিল, সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? বলছি দেখো, যে ধান, গম, ভুট্টা, বাজরা, জোয়ার ইত্যাদি খাদ্যশস্য আমাদের দেহের শক্তির, ইম্পর্টেন্ট পয়েন্ট, শক্তির চাহিদা পূরণ করতে শর্করার যোগান দেয়। দাদা কি বুঝলাম? গম, ধান, ভুট্টা, বাজরা, জোয়ার এই সমস্ত খাদ্যশস্য আমাদের কি দেয়? শক্তির চাহিদা পূরণ করে আর শর্করার যোগান দেয়। ছোলা, মটর, বিউলি, মুগ, অরহর, মুসুর এই ডাল জাতীয় শস্য, কি বললাম? ডাল জাতীয় শস্যগুলো আমাদের দেহে প্রোটিনের যোগান দেয়। কিসের?
প্রোটিনের যোগান দেয়। আর তৈলবীজের মধ্যে যেমন সোয়াবিন পড়ছে, বাদাম, তিল, রেরি, তারপরে সরিষা, তিসি, সূর্যমুখী, এগুলো আমাদের দেহে চর্বি অর্থাৎ ফ্যাট জাতীয় খাদ্যের চাহিদা পূরণ করে বা ফ্যাটের যোগান দেয়। আর এই শাকসবজি, মশলা, ফল, এগুলো আমাদের দেহে কিসের যোগান দেয়? বা সঙ্গে সঙ্গে তুমি বলবা এগুলো আমাদের হচ্ছে তোমার এই ভিটামিন এবং খনিজ লবণের যোগান দেয় শাকসবজি আর ওই মশলা, ফল। কেমন? এখান থেকে দেখো একটু এড়িয়ে গিয়েছি আমিও এখান থেকে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে বলছে দেখো যে পশু খাদ্য সৃষ্টিকারী শস্য যেমন বারশিম এক ধরনের শিম্বগোত্রীয় উদ্ভিদ, ওটস, সুদান ঘাস। ইম্পর্টেন্ট পয়েন্ট, নিম্নলিখিত কোনটি পশু সৃষ্টিকারী খাদ্য নয় বা পশু খাদ্য নয়? ঠিক আছে, এখান থেকে তিনটে দিল, অন্য একটা কিছু দিয়ে দিল, এই তিনটে কিন্তু পশু খাদ্য, বারশিম, ওটস আর সুদান ঘাস। আর এই বারশিম, ওটস, সুদান ঘাসের মধ্যে বারশিমটা হলো এক ধরনের শিম্ব গোত্রীয় উদ্ভিদ। নিম্নলিখিত কোন উদ্ভিদটা শিম্ব গোত্রীয় উদ্ভিদ? বারশিম। কি বললাম আমি? দেখো তোমাদের এমনভাবে বলছি, পরীক্ষায় প্রশ্ন কিন্তু এইরকমই পাবা, কেননা টিসিএস বলেই দিয়েছে আমি এনসিইআরটি থেকেই প্রশ্ন তুলবো, কিন্তু প্রশ্ন আমি কিভাবে তুলবো সেটা আমার ব্যাপার। সেই জন্য তোমরা এমনভাবে পড়ে যাও 40-এ যেন 40টা নাম্বার তোমাকে পেতে হবে। আগেরবারের অবস্থা তো দেখেছো, যদি ওরকমই ইজি প্রশ্ন আসে তাহলে কিন্তু বস তোমাকে মোটামুটি, যদি তোমাকে মানে চাকরি যদি পেতে হয়, কারণ তুমি তো জানোই একবারই শুধু ফাইনাল কাট আপ একবারই বেরোবে, সেটাই চাকরি, আর অন্য কিচ্ছু নেই। পরীক্ষায় পাস মানে চাকরি। তাহলে তোমাকে টার্গেট নিতে হবে 95 দাদা আমাকে করে আসতে হবে। কী করে সেটা সম্ভব? দাদা সায়েন্স আমি তোমাদের যেভাবে দিচ্ছি ঠিকঠাক তুমি পড়ে নাও, 40-এ 40ই তুলতে পারবা, একটা নাম্বার এদিক ওদিক যাবে, ঠিক আছে। ম্যাথ, জিআই যদি আগের বাড়ির মতনই হয় তাহলে তুমি সেখানে কিন্তু 50-এর মধ্যে নাই করে মানে ম্যাথ আর জিআই সোজা একদম। কি বলবো, তুমি কম বেশি 10-15 দিন যদি ঠিকঠাক প্র্যাকটিস করো না, তাতেই তুমি দেখবা মক টেস্ট মারবা, যে আগের বারের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো মক টেস্ট মারবা, দেখবা 50 তোলা কোনো ব্যাপারই না। আর মেন খেলাটা কারেন্ট অ্যাফেয়ার্স, আর আমি তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তোমাদের বিরাট ফোকাস দিয়েছি। আমি বলেই দিয়েছি কম করে 4 থেকে 5টা নাম্বার তো 5-6 নিঃসন্দেহে, যত কঠিন শিফটই আসুক না কেন, কারণ আমরা 2025 এবং 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস একদম ডিটেলসে পড়বো, ঠিক আছে। ওয়ান লাইনারগুলো থাকছে, তার সাথে স্পেশাল ক্লাসও আমি তোমাদের দেবো, মোটামুটি 5 নাম্বার। তাহলে হিসাব করো কম বেশি করে 93-4 এরকম তোমার দাঁড়িয়ে যাবে। তারপরে নর্মালেশনে খুব বেশি বাড়ে না অবশ্য, 1 থেকে 2 নাম্বার বাড়ে, ও নর্মালেশনের উপর ভরসা রাখলে হবে না, ঠিক আছে। মোটামুটি টার্গেটটাও যদি আগের বারের মতো প্রশ্ন হয় তাহলে আমাদের 95 একটা টার্গেট নিয়ে চলতে হবে, কেমন? আর আমি তো রয়েছি, চিন্তা করছো কেন? দেখো বলছে যে আলোক ব্যাপ্তিকাল সূর্যালোকের স্থিতিকালের সাথে সম্পর্কিত। দাদা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই আলোক ব্যাপ্তিকালটা সূর্যালোকের স্থিতিকালের সাথে সম্পর্কিত। কেমন? উদ্ভিদদের বৃদ্ধি এবং পুষ্পোদ্গম সূর্যালোকের উপর নির্ভর করে। ইম্পর্টেন্ট পয়েন্ট, সূর্যালোকের উপর নির্ভর করে। প্রশ্ন দেবে যে উদ্ভিদদের বৃদ্ধি এবং পুষ্পোদ্গম কিসের উপর নির্ভরশীল? আলোক ব্যাপ্তিকালের উপর নির্ভরশীল, নাকি হচ্ছে সূর্যালোকের উপর নির্ভরশীল, নাকি জননের উপর নির্ভরশীল? মানে এরকম 4-5টা অপশন, মানে 3-4টে অপশন দিয়ে দিল। সঠিক উত্তর করবে সূর্যালোকের উপর নির্ভরশীল। কেমন? বাদ দিইনি তো কিছু? না, ঠিক আছে চলো। বলছি দেখো যে কিছু কিছু খাদ্যশস্যের চাষ বর্ষাকালে করা হয়, এদেরকে খারিফ শস্য বলে। বুঝতেই পারছো যে বর্ষাকালে যেসব ফসলের চাষ করা হয় সেটা হচ্ছে খারিফ ফসল বা খারিফ শস্য। সময়টা হচ্ছে জুন থেকে অক্টোবর, গুরুত্বপূর্ণ সময়টাও গুরুত্বপূর্ণ, জুন থেকে অক্টোবর তোমার হচ্ছে খারিফ শস্য বা বর্ষার চাষ করা হয়, কেমন? আর শীতকালে যে চাষটা করা হয় সেটাকে তোমার রবি শস্য বলে। সময়কালটা নভেম্বর থেকে এপ্রিল, নভেম্বর থেকে এপ্রিল। এবার দেখো খারিফ শস্য অর্থাৎ বর্ষার ফসল কি কি? ধান, সোয়াবিন, অড়হর, ভুট্টা, তুলা, মুগ, বিউলি, এগুলো সবই কিন্তু খারিফ শস্য অর্থাৎ বর্ষার ফসল, কেমন? আর রবি শস্য অর্থাৎ শীতের ফসল, তোমার এই বুঝতেই পারছো যে শীতকালে, তাই না, গম হয়, মটর হয়, সরিষা হয়, তিসি হয়। তুমি যদি বেশি এগুলো মাথায় রাখতে না পারো, শুধু রবি শস্যটা মাথায় রেখো, গম, মটর, সরিষা, তিসি, আর বাকিগুলো ধরো আসলে পরে তুলা ঠোলা, তুমি বুঝতেই পারবে যে তুলা তো শীতকালে হয় না, তার মানে নিশ্চয়ই বর্ষাকালে হয়। বিষয়টা বুঝতে পারছো? চলো দেখো 1952 থেকে 2010 সাল পর্যন্ত চাষযোগ্য জমির পরিমাণ কেবলমাত্র 25% বৃদ্ধি পেয়েছে। কতটা? 25% বৃদ্ধি করা গেছে, কিন্তু ফসল উৎপাদনের পরিমাণ 4 গুণ বৃদ্ধি পাওয়া গেছে। দেখো আমি যেগুলো গোল করছি না সেগুলো ধরে নিবা যে এরকম, সেগুলো তোমাকে অপশনে থাকবে, সেগুলো অ্যান্সার করতে হবে। বিষয়টা বুঝতে পারছো বস? দেখো আচ্ছা, কৃষিকার্যের সাথে সম্পর্কযুক্ত প্রক্রিয়া, 1 মিনিট। কৃষিকার্যের সাথে সম্পর্কযুক্ত প্রক্রিয়াগুলোকে 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। কটি পর্যায়ে?
তিনটি পর্যায়ে, প্রথম পর্যায়ে তোমার হচ্ছে চাষের জন্য বীজ নির্বাচন করতে হবে, দ্বিতীয় পর্যায়টা হলো শস্যের পরিচর্যা নিতে হবে, তৃতীয় পর্যায়টা হলো বর্ধনশীল শস্য এবং মাঠ থেকে সংগৃহীত ফসলের ক্ষতি রোধ করার দিকে নজর রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি যে দাদা শস্য উৎপাদনে উন্নতি সাধনের জন্য প্রয়োজনীয় প্রধানত প্রক্রিয়াগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। এক পড়ছে শস্যের ভ্যারাইটির উন্নতি সাধন, দ্বিতীয়ত শস্য উৎপাদনের উন্নতি সাধন করতে হবে, তৃতীয়ত ফসলের সুরক্ষার দিকে লক্ষ্য রাখতে হবে। এবার দেখে নিই যে শস্যের ভ্যারাইটির উন্নতি সাধন কী কীভাবে হয়। দেখো, উদ্ভিদদের বিভিন্ন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য গুলো অর্জনের জন্য প্রজনন ঘটিয়ে শস্যের ভ্যারাইটি বা স্ট্রেইন নির্বাচন করা যেতে পারে। ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রজনন মাথায় রাখবে। যে দেখো আমরা কোথায় ছিলাম, যে শস্যের ভ্যারাইটির উন্নতি সাধন বলছে যে উদ্ভিদদের বিভিন্ন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য প্রজনন ঘটিয়ে শস্যের ভ্যারাইটি বা স্ট্রেইন নির্বাচন করা যেতে পারে। ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রজনন মাথায় রাখবে যে প্রজনন ঘটিয়ে শস্যের ভ্যারাইটি বা স্ট্রেইন নির্বাচন করা যেতে পারে। বলছে এই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো হলো রোগ প্রতিরোধক্ষম হওয়া, সার গ্রহণে সক্ষম হওয়া, ফসলের গুণমান সম্পূর্ণ হওয়া এবং অধিক উৎপাদনশীল হওয়া। এগুলো সবই কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় প্রশ্ন তুলে দেবে। নিম্নলিখিত কোনটি শস্যের ভ্যারাইটির উন্নতি সাধনের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নয়? এখান থেকে ধরো তিনটে পয়েন্ট তুলে দিল, একটা অন্য কিছু দিয়ে দিল। বুঝতে পারছো? বলছে যে শস্যের ভ্যারাইটিতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যাবলীর সমন্বয় ঘটানোর একটি পথ হচ্ছে সংকরায়ন। ইম্পর্টেন্ট পয়েন্ট, সংকরায়ন মাথায় রাখবে। বলছে সংকরায়ন বলতে জিনগতভাবে ভিন্ন দুটি উদ্ভিদের মধ্যে প্রজনন ঘটনাকে বোঝানো হয়। তা এই সংকরায়ন হতে পারে আন্তঃভ্যারাইটাল। ইম্পর্টেন্ট পয়েন্ট, আন্তঃভ্যারাইটাল মানে দুটি ভিন্ন ভ্যারাইটির মধ্যে যদি তুমি সংকরায়ন ঘটাও তাহলে তার নাম হচ্ছে আন্তঃভ্যারাইটাল বলা হয় সেটা। আর যদি তুমি একই গণের অন্তর্গত দুটি ভিন্ন প্রজাতির মধ্যে যদি সংকরায়ন ঘটাও সেটাকে বলা হয় আন্তঃপ্রজাতি। আর যদি দুটি ভিন্ন গণের দুটি ভিন্ন উদ্ভিদদের মধ্যে সংকরায়ন ঘটালে সেটাকে বলা হয় আন্তঃগণীয়। তাহলে সংকরায়ন হতে পারে আন্তঃভ্যারাইটাল, এটাও হতে পারে, তারপরে আন্তঃপ্রজাতীয় হতে পারে, আন্তঃগণীয় কিন্তু হতে পারে, মাথায় রাখবে। বলছি দেখো যে ফসলের উন্নতি সাধনের অপর একটি পদ্ধতি হলো উদ্ভিদ দেহে তোমার এই কাক্ষিত বৈশিষ্ট্য বলছে প্রকাশে সক্ষম জিনের সংস্থাপন, মাথায় রাখবে। এর ফলে জিনগতভাবে পরিবর্তিত শস্য তোমার এই উদ্ভিদ সৃষ্টি হয় আর কি। কেমন? চলে আসো তারপরে দেখো, বলছে যে চাষাবাদ পদ্ধতি এবং ফসল উৎপাদন আবহাওয়া, মাটির গুণগত মান এবং জলের প্রতুলতার সঙ্গে সম্পর্কিত। তাহলে চাষাবাদ পদ্ধতি কিসের সঙ্গে সম্পর্কিত? তোমার এই আবহাওয়ার সাথে সম্পর্কিত, মাটির গুণগত মান, জলের প্রতুলতার সাথে কিন্তু সম্পর্কিত। বলছে কয়েকটি প্রভাবকের জন্য ভ্যারাইটির উন্নতি সাধন করা হয়েছে, সেগুলো কি? যেমন দেখো, ভ্যারাইটির উন্নতি সাধনের তোমার হচ্ছে প্রভাবক কোনগুলো? একটা হচ্ছে উচ্চ ফলনশীলতা, গুণগত মান উন্নয়ন, তারপরে দেখো তোমার হচ্ছে এই যে জীবজ এবং অজীবজ প্রভাবক প্রতিরোধী বৈশিষ্ট্য। আরও এই তথ্যগুলো কিন্তু পড়ে নিবা, যে পরিপক্কতার সময়কাল। তাহলে প্রশ্নটা কেমন আসতে পারে, যে নিম্নলিখিত কোনটি তোমার হচ্ছে ভ্যারাইটির উন্নতি সাধনের প্রভাবকের মধ্যে পড়ে না? ঠিক আছে, এখান থেকে তিনটে তুলে দিল, যে কোনো অন্য একটা দিল, সেটা উত্তর করতে হবে। আচ্ছা দাদা, উচ্চ ফলনশীলতা কি? যে প্রতি একক জমিতে খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি করাই হলো উচ্চ ফলনশীলতা, তাই না? গুণগত মানের উন্নয়ন বলতে বোঝায় যে খাদ্য শস্যের গুণের হচ্ছে তোমার মানে ফসলের গুণগত দিক শস্যভেদে ভিন্ন ভিন্ন হয়। যেমন গমের ক্ষেত্রে গমের ক্ষেত্রে বেকিং গুরুত্বপূর্ণ, গমের ক্ষেত্রে বেকিংয়ের গুণমান, ডালের ক্ষেত্রে প্রোটিনের গুণমান, তৈলবীজের ক্ষেত্রে তেলের গুণমান। কেমন? পরীক্ষা দেবে নিম্নলিখিত কোন ফসলের ক্ষেত্রে বেকিংয়ের গুণমান হচ্ছে উন্নত করা যায়, তাই না? সঠিক উত্তর হবে গমের ক্ষেত্রে কিন্তু বেকিংয়ের গুণমানটা উন্নত করা যায়। কেমন? দেখো, জীবজ এবং অজীবজ প্রভাবকের মধ্যে জীবজ প্রভাবক কোনগুলো? যেমন রোগ, পতঙ্গ দ্বারা আক্রমণ হওয়া, নিমাটোড, এগুলো সবই কিন্তু জীবজ মানে প্রভাবকের মধ্যে পড়ছে। আর অজীবজ প্রভাবক হচ্ছে খরা, লবণাক্ততা, তারপরে হচ্ছে জলবদ্ধতা, উষ্ণতা, শীতলতা এবং তুষারপাত, মাথায় রাখবে। বলছি দেখো যে পীড়নের প্রভাবে শস্যের উৎপাদন হ্রাস পেতে পারে। কিসের কারণে?
পীড়নের প্রভাবে শস্যের উৎপাদন হ্রাস পেতে পারে। এইসব পীড়ন প্রতিরোধী ভ্যারাইটি চাষ করলে তোমার হচ্ছে শস্য উৎপাদন বৃদ্ধি পেতে পারে। পরিপক্কতার সময়কালের পরিবর্তন, দেখো বীজ বপন থেকে শুরু করে শস্য সংগ্রহ করা পর্যন্ত সময় যত কম লাগে, অর্থনৈতিক দিক থেকেও কিন্তু তত বেশি লাভজনক হয়। সিম্পল ব্যাপার, তাই না? জানোই। দেখো বলছে বিস্তৃত পরিসরের অভিযোজন ক্ষমতা, বিস্তৃত পরিসরে অভিযোজনের সক্ষম ভ্যারাইটির বিকাশ তোমার হচ্ছে বিভিন্ন পরিবেশে ফসল উৎপাদনকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। কৃষি সংক্রান্ত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসমূহ কিন্তু তোমার হচ্ছে ভ্যারাইটির উন্নতি সাধনের মধ্যে পড়ছে। কেমন? চলে আসো তারপরে দাদা, এই যে চাষাবাদের পদ্ধতি কৃষকের ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে। তাহলে চাষাবাদের পদ্ধতি কিসের উপর নির্ভরশীল? কৃষকের ক্রয় ক্ষমতার উপরেও কিন্তু নির্ভরশীল। বলছে উৎপাদন পদ্ধতি সমূহ বিভিন্ন স্তরের হতে পারে। যেমন তোমার হচ্ছে কি নিখরচায় উৎপাদন, তারপরে স্বল্প খরচাতে উৎপাদন, তারপরে অধিক খরচা করেও কিন্তু ফসল উৎপাদন করা যায়। তাই তো? এবার চলে আসো পরিপোষক, বেশ গুরুত্বপূর্ণ। দেখো উদ্ভিদ বায়ু, জল এবং মৃত্তিকা থেকে পরিপোষক সংগ্রহ করে। কি থেকে? বায়ু থেকে, জল থেকে, মৃত্তিকা থেকে কিন্তু পরিপোষক সংগ্রহ করে। উদ্ভিদদের পুষ্টির জন্য অপরিহার্য বহু পরিপোষক রয়েছে। তা সেগুলো আমরা দেখব। যার মধ্যে দেখো উদ্ভিদ বায়ু থেকে কি নেয়? অক্সিজেন ও কার্বন নেয়। মাথায় রাখবে, বায়ু থেকে অক্সিজেন আর কার্বন নেয়। জল থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনও নেয়। কেমন? আর মাটি থেকে 13টি পরিপোষক নেয়। সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো এবার এই মাটি থেকে তো বিভিন্ন রকমের পরিপোষক নেয়। এবার তার মধ্যে উদ্ভিদরা কিছু পরিপোষক আছে বেশি মাত্রায় যেগুলো আর কি প্রয়োজন হয়, তা সেগুলোকে অতিমাত্রিক পরিপোষক বলে। আর যে পরিপোষকগুলো উদ্ভিদদের খুব কম পরিমাণে ব্যবহার করে সেগুলোকে স্বল্পমাত্রিক পরিপোষক বলে। চলে আসো, দেখো এই ছকটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম দাদা, উদ্ভিদ হচ্ছে তোমার এই বায়ু থেকে কার্বন আর অক্সিজেন নিচ্ছে, জল থেকে নিচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন, আর মাটি থেকে যে পরিপোষকগুলো নিচ্ছে সেটা হচ্ছে দুই রকমের। একটা রয়েছে দাদা যেগুলো বেশি পরিমাণে নেয় সেগুলোকে অতিমাত্রিক বলে, আর যেগুলো কম পরিমাণে যেগুলো নেয় উদ্ভিদ সেগুলো স্বল্পমাত্রিক বলে। তাহলে বেশি মাত্রিক পরিপোষক নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, তাই না? দেখো না জমিতে সার দেয় যখন কি দেয়? নাইট্রোজেন, ফসফরাস 10-26 মানে কি? এগুলোই তো তোমার হচ্ছে দিয়ে থাকে, ফসফরাস, পটাশিয়াম এগুলো মিলিয়ে, তাই না? কিন্তু দেখবা যে আয়রন, ম্যাঙ্গানিজ, বোরন এগুলোও কিন্তু দেয়, এগুলো কিন্তু খুব কম পরিমাণে দেয়। সেই জন্যই বলছে এগুলো হচ্ছে স্বল্পমাত্রিক পরিপোষক। বুঝতেই পারছো? মাথায় রাখবা। চলে আসো, দেখো যে পরিপোষকের ঘাটতি উদ্ভিদদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেমন জনন, বৃদ্ধি এবং রোগের প্রতি সংবেদনশীলতা ইত্যাদিকে প্রভাবিত করে। তাহলে মানে কিসের ঘাটতির কারণে উদ্ভিদদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রভাব লক্ষ্য করা যায়? বলো, কিসের ঘাটতির কারণে? পরিপোষকের ঘাটতির কারণে। বলছে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাটির উর্বরতা বাড়াতে এই সব পরিপোষক জৈব সার এবং রাসায়নিক সার রূপে জমিতে প্রয়োগ করা হয়। গুরুত্বপূর্ণ পয়েন্ট দাদা, যে ফসল উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে মাটির উর্বরতা বাড়াতে, বা বলতে পারো তারা মাটি বৃদ্ধি করতে, এটাও কিন্তু পরীক্ষার সময় ঘুরিয়ে প্রশ্ন দেয় যে মাটি বৃদ্ধি করতে বা মাটি বাড়াতে জমিতে কি মেশানো হয়? সার মেশানো হয়। বিষয়টা বুঝতে পারছো? মাটি বাড়াতে মানেই মাটির উর্বরতা বৃদ্ধি করতে। কেমন? বলছি দেখো জৈব সারে চলে আসি। জৈব সারে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে এবং এর থেকে অল্প পরিমাণ পরিপোষক মাটিতেও আসে, তাই না? মানে মাটি হয়ে যায়। তারপর বলছি দেখো প্রাণীদের মল, মূত্রাদি ও উদ্ভিদদের বজ্র পদার্থের বিয়োজনের ফলে জৈব সার তৈরি হয়। এই জৈব সার প্রয়োগে মাটির পরিপোষক ও জৈব বস্তুতে সমৃদ্ধ হয় এবং এর উর্বরতাও বৃদ্ধি পায়। কি বললাম দাদা? জৈব সার প্রয়োগের ফলে মাটির পরিপোষক ও জৈব বস্তুতে সমৃদ্ধ হয় এবং উর্বরতা বৃদ্ধি পায়। জৈব সারে উপস্থিত অধিক পরিমাণে জৈব পদার্থ মাটি গঠনে উন্নত করে। এই যে এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন তোমার হচ্ছে বারবার তোমার এই গ্রুপ ডিতে এসছে যে হচ্ছে পরীক্ষায় প্রশ্নটা এমন দিয়েছিল যে মাটি গঠনে জমিতে কিসের ব্যবহার করা হয়? তা মাটি গঠনে জমিতে সার ছিল, তারপরে আরও কীটনাশক ছিল, এমন অনেক কিছুই ছিল। অনেকে কনফিউশনে পড়ে যায় যে মাটি তৈরি করার জন্য জমিতে কি দেওয়া হয়? সার। সার হয়ে যাবে সঠিক উত্তর। সার মানেই তো জৈব সার, মানে জৈব সার তো সারের মধ্যেই পড়ছে। বিষয়টা বুঝতে পারছো? তারপরে চলে আসো, বলছি দেখো যে জৈব সার প্রয়োগে বেলে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে কোন মাটি? দাদা বেলে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর কাদা মাটিতে অধিক পরিমাণ জৈব পদার্থ জল নিষ্কাশনে সাহায্য করে। মাথায় রাখবে। কেমন? এবং মাটিতে জল জমে মানে জল জমে যাওয়া রোধ করতে সাহায্য করে। কেমন? চলে আসো এবার এইদিকে। দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখবা যে এই কম্পোস্ট
আর এই ভার্মি কম্পোস্ট বিষয়টা কি দেখো, বলছে যে প্রক্রিয়ায় খামারে উৎপন্ন বজ্র পদার্থ যেমন পালিত পশুর মলমূত্র, বলতে পারো গোবর, শাকসবজির বজ্র যেমন ফলের খোসা, তাই না, তরি তরকারির খোসা, এইগুলো, প্রাণীজ বজ্র, গৃহস্থলীর বজ্র, নর্দমার বজ্র, তারপরে খড়, জমি থেকে উৎপাদিত আগাছা ইত্যাদি গর্তে ফেলে এগুলোর বিয়োজন ঘটানোর ফলেই তৈরি হয়ে যাচ্ছে কম্পোস্টিং, মানে বিয়োজন ঘটানো হয় তাকেই কম্পোস্টিং বলে। এবার দেখো এই কম্পোস্টিং যখন মানে এই কম্পোস্টে যখন কেঁচো লেগে যায়, ঠিক আছে, এই কেঁচো ব্যবহৃত হলেই কম্পোস্টে কেঁচো ব্যবহৃত হলেই মানে যা উদ্ভিদ এবং প্রাণীর বজ্রের বিয়োজন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এই কেঁচোকে ব্যবহার করে তৈরি জৈব সারকে ভার্মি কম্পোস্ট বলে। কোন জীব বা প্রাণী ব্যবহার করা হয়? কেঁচো ব্যবহার করা হয়। মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কেঁচো ব্যবহার করে তোমার এই কম্পোস্টকে ভার্মি কম্পোস্ট বানানো হয়। দেখো সবুজ সার কি দাদা? ওই তোমার হচ্ছে বীজ বপনের পূর্বে মানে কোনো ফসল ফলানোর আগে কৃষি জমিতে কিছু উদ্ভিদ যেমন অতসী, কি গাছের নাম? যে অতসী, যাকে বলা হয় ঝাড়সিম, সিম্ব গোত্রীয় এক ধরনের উদ্ভিদ, যেটা পাটের মতো দেখবা লম্বা লম্বা হয়। যারা গ্রামাঞ্চলে থাকো তোমরা কিন্তু ভালোই জানো, তাই না? এই তোমার হচ্ছে সিম্ব গোত্রীয় উদ্ভিদ, ঝাড়সিম ইত্যাদি চাষ করা হয় এবং এরপর কর্ষণ দ্বারা মানে চাষের দ্বারা সবুজ উদ্ভিদগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এইভাবেই এই সবুজ উদ্ভিদগুলো সবুজ সারে পরিণত হয়, যা মাটির নাইট্রোজেন এবং ফসফরাসের উর্বরতা বৃদ্ধি করে। কিসের? নাইট্রোজেন আর ফসফরাসের উর্বরতা বৃদ্ধি করে। চলে আসো রাসায়নিক সার, তো জানোই যেগুলো বাণিজ্যিকভাবে তৈরি করা হয়, তাই না? তো দেখো জমিতে রাসায়নিক সারের ক্রমাগত ব্যবহার জমির উর্বরতা হ্রাস করতে পারে। কেমন? হ্রাস করতে পারে। কারণ রাসায়নিক সারের প্রভাবে মৃত্তিকাস্থিত অণুজীবগুলো কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায় বা মারা যায়। কেমন? বা ক্ষতিগ্রস্ত হয় বলতে পারো। যার ফলে যে মৃত্তিকার জৈব পদার্থের ঘাটতি যে পদার্থের কি বললাম? জৈব পদার্থের ঘাটতি পূরণ করা হয়। বুঝতে পারছো? চলে আসো জৈব চাষ। দেখো জৈব সার আলাদা, জৈব চাষ আলাদা। কেমন? দেখো জৈব চাষ হলো সেই চাষবাস পদ্ধতি যেখানে সার, আগাছানাশক, কীটনাশক হিসেবে কোনো রাসায়নিক পদার্থের ব্যবহার করা হয় না, বা বলবা যে একেবারেই মানে খুব অল্প পরিমাণে করা হয়। তা এই চাষ পদ্ধতিতে অধিক মাত্রায় জৈব সার ব্যবহার করা হয়। পুনরাবর্তিত খামারের বজ্র, তারপরে তোমার যেগুলো ব্যবহার করেই আর কি জৈব চাষ করা হয়। দেখো নীলাভ সবুজ শৈবালের মতো সজীব বস্তুর মানে তোমার এই কালচার এবং শস্য সংরক্ষণের জন্য জৈব কীটনাশক হিসেবে নিম পাতা বা হলুদ ব্যবহার করা হয়। কি বললাম দাদা? যে নীলাভ সবুজ শৈবালের মতো সজীব বস্তুর কালচার শস্য সংরক্ষণের জন্য জৈব কীটনাশক হিসাবে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? জৈব কীটনাশক হিসাবে নিম পাতা বা হলুদ ব্যবহার করা যায়। দেখো কীটনাশক আর সার আলাদা কিন্তু। কীটনাশক মানে যেটা স্প্রে করে দেয়, আর সার মানে যেটা ছিটায় জমিতে। বুঝতে পারছো? চলে আসো তারপরে এই পাশে দেখো। আচ্ছা এখানে দেখো, তুমি তো জানোই যে জলসেচ পদ্ধতি কি ভাবে দেওয়া হয়। এই তোমার হচ্ছে কুয়ো থেকে, যেখানে কুয়ো আছে বেশি, কুয়ো বা কূপ আছে সেখানে মানে কুয়ো বা কূপ থেকে জল দেয়। খাল, যেসব জায়গা আছে খাল থেকে, খালের জল, খাল কেটে তোমার জল দেওয়া হয়। নদী থাকলে পরে নদী থেকে ছোট ছোট শাখা পোশাখা করে খাল কেটে নিয়ে সে জল দেওয়া হয়। জলাধার থাকলে পরে, মানে জলাধার মানে বলতে পারো বড় বড় গর্ত বা পুকুরে বর্ষার জল জমিয়ে রেখে সেই জল দিয়ে গরমের সময় যখন আর কি জলের অভাব পড়ে সেই সময় হচ্ছে সেটা সেখানে দেওয়া হয়। এবার কথাটা হচ্ছে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে দাদা, তুমি কেন দাগিয়েছো? এখান থেকে প্রশ্নটা এমনই আসবে যে প্রশ্ন তুলে দেবে যে নিম্নলিখিত কোন জলসেচ পদ্ধতিতে মাধ্যাকর্ষণের কোনো প্রভাব থাকে না? বলো। অপশনে দিয়ে দিলাম যে জলাধার, নদী, বাঁধ, আর একটা দিলাম কূপ বা খাল, নদী। নদী মানেই তো বাঁধ, বুঝতে পারছো? বাঁধ, জলাধার, খাল আর কূপ। সঠিক উত্তর কি হবে বলো? কূপ মানে বলতে পারো যে হচ্ছে কুয়ো বা বলতে পারো নলকূপ। ঠিক আছে? নলকূপ। বলো যে নিম্নলিখিত কোন জলসেচ পদ্ধতিতে মাধ্যাকর্ষণের কোনো প্রভাব থাকে না? সঠিক উত্তর হবে নলকূপের কিন্তু মাধ্যাকর্ষণের কোনো প্রভাব থাকে না। কারণ মাধ্যাকর্ষণের বিরুদ্ধেই কিন্তু আমরা জোর করে ওই তোমার হচ্ছে টিউবওয়েল চেপে কিন্তু মাধ্যাকর্ষণের বিপরীতে গিয়ে কিন্তু আমরা জল তুলছি। বাদবাকি খালের ক্ষেত্রে দেখো ওখানে কিন্তু হচ্ছে তোমার খাল, বাঁধ, এখানে কিন্তু মাধ্যাকর্ষণের প্রভাবে জলকে ধরে রাখা হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? এরকমও কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দেয়। তুমি সব রকমই প্রশ্ন পেয়ে যাবে, আমি করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। বলছি দেখো, মিশ্র চাষের ২ বা ততোধিক শস্য একই জমিতে একই সাথে চাষ করা হয়। কি বললাম দাদা? মিশ্র চাষ মানে কি? মানে একই জমিতে একই সময়ে একই সাথে ২ বা তার বেশি ফসলের চাষ করা হলো, সেটাই হচ্ছে মিশ্র চাষ। যেমন গম, ছোলা,
গম, ছোলা, গম, সরিষা, গমও হচ্ছে, সরিষা হচ্ছে, বাদাম, সূর্যমুখী ছড়িয়ে দিল জমিতে হতে থাকছে, তাই না? যেমন হচ্ছে ছোলা, মটর একসঙ্গে হচ্ছে, ছোলাও হচ্ছে, মটরও হচ্ছে, সেটা হচ্ছে মিশ্র চাষ। আর একটা আছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইন্টারক্রপিং। ইন্টারক্রপিংকে বাংলায় জানো কি যেন বলে? আন্তঃফসল না কি যেন বলে? একটু দেখে নিও। ইন্টারক্রপিং অর্থাৎ আন্তঃফসল, ঠিক আছে? এই আন্তঃফসল বা ইন্টারক্রপিং বলতে একই সময়ে একই জমিতে একটি নির্দিষ্ট ধরন মেনে, এটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে একটি নির্দিষ্ট ধরন মেনে ২ বা ততোধিক শস্য ফলানোকেই বোঝায় ইন্টারক্রপিং। মানে একটা নির্দিষ্ট সারি বা একটা নির্দিষ্ট রীতি অনুযায়ী, মানে এই বরাবর এই লাইনে তুমি কপি লাগাও, তারপরে এই লাইনে তুমি লঙ্কা লাগাও, বা তারপরে এই লাইনে তুমি আবার কপি লাগাও, আবার এই লাইনে লঙ্কা লাগাও। বিষয়টা বুঝতে পারছো? মানে একটা নির্দিষ্ট সারি মেনে, সেটাই হচ্ছে ইন্টারক্রপিং। মানে একই জমিতে ২ বা তার বেশি চাষ হয় ঠিকই, সেটা তোমার মিশ্র চাষের ক্ষেত্রেও হয়। ইন্টারক্রপিংয়েও কিন্তু একই জমিতে ২ বা তার বেশি ফসলের চাষ হয়। মিশ্র চাষে অত শত আর কি লাইন ফাইন মেনে করা হয় না। ইন্টারক্রপিং এর ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে, এই দেখো বলেই দিয়েছে, এই শস্যে কয়েকটি সারি বা দ্বিতীয় একটি ফসলের কয়েকটি সারি একান্তভাবে তোমার হচ্ছে চাষ করে। যেমন হচ্ছে সোয়াবিন, ভুট্টা, বাজরা, বটবটি, কেমন? গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, যে এই যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই জমিতে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে শস্য পর্যায়কাল বা শস্য পর্যাবর্তন বলতে পারো, যে শস্য পর্যায় বলা হয়। কি বললাম? যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই জমিতে বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে শস্য পর্যায়কাল বলে, কেমন? আচ্ছা, আগাছার নামগুলো একটু শুনে নাও। তুমি তো আগাছা, যারা গ্রাম অঞ্চলে থাকো আগাছা তো দেখেছো, কিন্তু নাম অনেকেই জানো না। তা জমিতে জন্মানো আগাছা তোমার এই যে জেনথিয়াম, কি বলে? জেনথিয়াম, তারপরে পার্থেনিয়াম, তারপরে তোমার হচ্ছে সাইফেরিনাস রোটান্ডাস, ঠিক আছে? এই ৩ টে আগাছার নাম মাথায় রাখবা। নিম্নলিখিত কোনটি কৃষি জমির আগাছা নয়? এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। বুঝতে পারছো বস? চলে আসো। দেখো বলছে, সাধারণত কীটপতঙ্গ ৩টি উপায়ে শস্যকে আক্রমণ করে। কি করে এরা? এরা শস্যের মূল, কাণ্ড বা পাতা কেটে দিয়ে শস্যকে নষ্ট করে দেয়। এরা হচ্ছে শস্যের বিভিন্ন অঙ্গ থেকে পুষ্টিরস শোষণ করে হচ্ছে শস্যকে নষ্ট করে। এরা উদ্ভিদদের কাণ্ড এবং ফলের গাছটা ছিদ্র করে সেই ফলটাকে নষ্ট করে দিল, তাই না? বা কাণ্ডটাকে নষ্ট করে দিল। দেখো, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাসের মতো প্যাথোজেন উদ্ভিদদের রোগ সৃষ্টি করে, কেমন? এই প্যাথোজেনগুলো মাটি, জল ও বায়ুতে থাকতে পারে এবং এদের মাধ্যমেই হচ্ছে রোগ ছড়ায়। তাহলে প্যাথোজেনগুলো কিসের মাধ্যমে রোগ ছড়ায়? মাটি, জল ও বায়ুর মাধ্যমে কিন্তু রোগগুলো ছড়ায়। আগাছা, পতঙ্গ এবং রোগের প্রাদুর্ভাব বিভিন্ন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এদের নিয়ন্ত্রণের সবথেকে বেশি ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে একটি হলো পেস্টিসাইডের ব্যবহার। গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই, যে পেস্টিসাইডের ব্যবহার কী কাজে, কৃষিক্ষেত্রে পেস্টিসাইডের ব্যবহার কী কাজে ব্যবহৃত হয়? বা বলতে পারে যে আগাছা, পতঙ্গ এবং রোগের প্রাদুর্ভাব বিভিন্ন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায়। এই নিয়ন্ত্রণের সবথেকে ভালো পদ্ধতি নিম্নলিখিত কোনটি? পেস্টিসাইড, কেমন? আচ্ছা দেখো, এই পেস্টিসাইডগুলোর মধ্যে রয়েছে আগাছানাশক, কীটনাশক এবং ছত্রাকনাশক, কেমন? হুম, চলো এবার ওটা পড়ে নিবা। মানে প্রত্যেকটা লাইনই ভালো করে ২-৩ বার পড়বা, তারপরে দেখবা এমসিকিউ যা রাখবো কোনো চিন্তাই নেই। আচ্ছা, এখান থেকে একটু দেখে নাও। দুধেরটাই বেশ গুরুত্বপূর্ণ। দুধটাই দেখে নাও। দুধের স্নেহ পদার্থ থাকে 3.6%, প্রোটিন থাকে 4%, শর্করা থাকে 4.5%, তারপরে খনিজ থাকে 0.70%, জল থাকে 78.2%, আর ভিটামিনটা গুরুত্বপূর্ণ। দেখবা ভিটামিন B1, B2, B12, ডি আর ই থাকে, কেমন? বাকিগুলো একটু চোখ বুলিয়ে নেওয়া, দুধেরটাই গুরুত্বপূর্ণ, কেমন? আচ্ছা দেখো, ওই যে তোমার হচ্ছে খাদ্যশস্য মজুতকরণ, মানে শস্য ফসল ফলালে, ফসল উঠে গেল, এবার সেই ফসলটাকে তুমি হচ্ছে মজুত করে রেখেছো, মানে বাড়িতে এক জায়গায় মানে তুমি কী বলবো, মানে এক জায়গায় জমি ভাণ্ডার করে রেখেছো, বা সেটা তুমি কিছুদিন পরে বিক্রি করলে হয়তো পয়সাটা বেশি পাবা। সেইটাই আর কি শস্যের মজুতকরণ। তা এতে কিন্তু ক্ষয়ক্ষতি হয়। কিভাবে? ওই সজীব প্রভাবকগুলো ক্ষয়ক্ষতি করে। আর একটা জড় প্রভাবক রয়েছে, তারাও কিন্তু, তাদের ফলেও কিন্তু শস্যের ক্ষয়ক্ষতি হয়। যেমন সজীব প্রভাবকের মধ্যে পতঙ্গ, ইঁদুর, তারপরে তোমার যে ছত্রাক, তারপরে মাইট এবং ব্যাকটেরিয়া, এরা হচ্ছে ক্ষয়ক্ষতি করে। আর জড় প্রভাবকের মধ্যে তোমার মজুদ ভাণ্ডারে হচ্ছে যদি আর্দ্রতা এবং তাপমাত্রার অভাবে কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো না, অনেকে আলু স্টোর করে রাখে। এবার আবহাওয়া বা আর্দ্রতার কারণে কিন্তু অনেক আলু পচে নষ্ট হয়ে যায়। তাহলে সে ধরো ৫০ কেজি রেখেছিল, ধরো অনেক কিছু ১০ কেজি নষ্ট হয়ে গেছে। তাহলে তো কৃষকের ক্ষতি হয়ে গেল, তাই না? চলে আসো। হুম।
এখান থেকে তেমন কিছু, হ্যাঁ এইখান থেকে এই দুটো গুরুত্বপূর্ণ দাদা, এই যে ওই তোমার ওই বৈজ্ঞানিক নাম আসতে পারে, যে গরুর বৈজ্ঞানিক নাম কি, বোস ইন্ডিকাস, আর মোষের ক্ষেত্রে বোস বুবালিস। ঠিক আছে, এই দুটো দেখে নিও। আর ওই কৃষি খামারে শ্রমদান করে বা বলতে পারো যে ভারবাহী প্রাণী কোনগুলো, ভারবাহী প্রাণী তুমি তো জানোই, যেমন ওই তোমার হচ্ছে মোষ বলতে পারো, ষাঁড় বলতে পারো, এই ষাঁড় তো নয়, মানে বলদ গরু বলতে পারো, এরাই তো ভারবাহী গরু, তাই না? এই ভারবাহী প্রাণী আর কি, ঠিক আছে। আর দুগ্ধ উৎপন্ন করে, এই যে দেখে নেই স্ত্রী যে গরুগুলো হয় তারা দুগ্ধ উৎপন্ন করে। দেখো এখানে আমি দাগিয়ে দিয়েছি, এটা পড়ো, যে এটা গুরুত্বপূর্ণ, যে দীর্ঘ সময়ব্যাপী দুগ্ধ ক্ষরণের জন্য বিদেশি ব্রিডগুলো কি কি, ঠিক আছে, যেমন জার্সি, তারপরে হচ্ছে ব্রাউন সুইস, এরা কিন্তু দীর্ঘ সময়ব্যাপী দুগ্ধ ক্ষরণ মানে দুধ দিতে পারে অনেক সময় ধরে। একবার গরু বিয়ালে পরে অনেক অনেক সময় ধরে কিন্তু দুধ দেয়, বা 6 মাস 8 মাস 9 মাস পর্যন্ত দুধ দেয়। কোন জাতের গরু সেগুলো? জার্সি না হলে ব্রাউন সুইস। আর স্থায়ী ব্রিডগুলোর মধ্যে পড়ছে রেড সিন্ধি, সাইওয়াল, এরা হচ্ছে স্থায়ী ব্রিডের মধ্যে পড়ছে। আর এদের কি বলতো, এদের একটা বিশেষ মানে বিশেষ প্রভাব, মানে লক্ষণটা কি, এরা হচ্ছে সচরাচর রোগ ব্যাধিতে পড়ে না, ঠিক আছে, মানে রোগ প্রতিরোধে অসাধারণ ক্ষমতা সম্পূর্ণ বলতে পারো, ঠিক আছে। চলে আসো বস এখানে, কি বলছে দেখো, যে বহির পরজীবীরা পশুর ত্বকে বাসা বাঁধে এবং প্রধানত চর্মরোগ সৃষ্টি করে, তা কৃমির মতো অন্তঃপরজীবীরা পাকস্থলী ও অন্ত্রে সংক্রমণ ঘটায়। গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই, কৃমি কিন্তু বহু পরজীবী না, কৃমি হলো অন্ত্রপরজীবী। তা এই কৃমি কোথায় সংক্রমণ ঘটায়? পাকস্থলী ও অন্ত্রে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পাকস্থলী, কৃমি পাকস্থলী এবং অন্ত্রে সংক্রমণ ঘটায়। অন্যদিকে তোমার এই ফ্লুকের মতো কৃমি যকৃতে ক্ষতিগ্রস্ত করে। এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লুকের মতো কৃমি এরা কোন অংশে হচ্ছে ক্ষতিগ্রস্ত করে, মানে প্রাণীর দেহের কোন অংশ? যকৃতকে ক্ষতিগ্রস্ত করে দেয়। গবাদি পশুদের ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণও আর কি, ভাইরাসের ফলেও কিন্তু রোগ ব্যাধির সৃষ্টি হয়। ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত বহু মারাত্মক রোগ প্রতিরোধের জন্য গবাদি পশুগুলোকে টিকা দান করা হয়, ঠিক আছে। চলে আসো পোলট্রি পাখি, পোলট্রি পাখি মানে মুরগি বলতে পারো যেটা। দেখো ডিমের জন্য তোমার হচ্ছে লেয়ার গুরুত্বপূর্ণ, ডিমের জন্য কোন মুরগি ব্যবহার করা হয়? লেয়ার মুরগি। আর মাংসের জন্য ব্রয়লার, মাংসের জন্য ব্রয়লার, আর ডিমের জন্য লেয়ার। বলছে ভ্যারাইটির উন্নতি সাধনের জন্য ভারতীয় তোমার হচ্ছে অ্যাসিল, ভারতীয় ভ্যারাইটির উন্নতি সাধনের জন্য ভারতীয় যে মানে হচ্ছে মুরগি পাখি, তার নাম হচ্ছে অ্যাসিল। আর বিদেশির মধ্যে রয়েছে, মাথায় রাখবা, যে কি বলছে, লেগ হর্ন, কি বলছে, লেগ হর্ন, কেমন। দেখো মুরগির ব্রিডের মধ্যে তোমার এই শঙ্করায়ন কর্ম হচ্ছে গ্রহণ করা হয়েছে। তা এটা দেখে নাও যে ওই যে হচ্ছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পূর্ণ মুরগির নতুন ভ্যারাইটি সৃষ্টির বৈশিষ্ট্য কোনটা? মানে প্রশ্নটা এমন আসতে পারে দাদা, যে বলে দিল যে হচ্ছে মুরগির নতুন ভ্যারাইটি সৃষ্টির কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নিম্নলিখিত কোনটি নয়, ঠিক আছে। ওই জন্য কিন্তু প্রশ্ন আসতেই পারে, আমি তোমাদের এমনভাবে করাচ্ছি যাতে একটা প্রশ্ন এড়িয়ে না যায়, সেই জন্য কিন্তু সব যেগুলো থেকে প্রশ্ন হতে পারে সেগুলোই আমি দাগিয়ে দিয়েছি, কেমন। এই জন্য পড়বা যে সংখ্যাগত গুণগত দিক থেকে উন্নত মানের মুরগি ছানা, বাণিজ্যিকভাবে মুরগি ছানা উৎপাদনের জন্য খর্বাকার বৈশিষ্ট্য সম্পূর্ণ জনিত্র ব্রয়লার মুরগি, তারপরে গ্রীষ্মকালীন পরিবেশে অভিযোজন ক্ষমতা মানে অভিযোজিত হওয়ার ক্ষমতা, উচ্চ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা সম্পূর্ণ মুরগি, তাই না? তারপরে বলছে যে কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় এমন মুরগি, কৃষিকাজে কৃষিজাত বর্জ্য থেকে উৎপন্ন যে সমস্ত সস্তা জাতের খাবার সেগুলো খেয়ে যাতে ভালো ডিম পাড়তে পারে, সেই রকম মুরগিও চাষ করা আমাদের জন্য মানে ভালো হবে আর কি, অল্প খরচে ভালো বেশি। তোমার যদি বুঝতেই পারছো তুমি মুরগি পুষছো, এবার সেই মুরগিরা ধরো খায় কম ডিম দেয় বেশি, তাই না? তাহলে তো ভালোই হবে। দেখো বলছে যে ব্রয়লারদের খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে স্নেহ পদার্থ খাবার থাকে। আর পোলট্রির খাবারে ভিটামিন এ এবং কে অধিক মাত্রায় থাকে। গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই, যে ব্রয়লার মুরগির খাদ্য তালিকার প্রধান উপাদান হলো প্রোটিন, কি প্রোটিন, এবং তার সাথে স্নেহ পদার্থও থাকে, মানে ফ্যাট জাতীয় খাবারও থাকে। আর পোলট্রি মুরগির খাবারের প্রধান উপাদান হলো এদের কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন কে অধিক মাত্রায় থাকে, ভিটামিন এ কে, কেমন। চলে আসো দাদা মৎস্যে ঢুকে যাই এবার। দেখো খোলসযুক্ত যে জলজ প্রাণী যেগুলো হচ্ছে মানুষে খায়, সে তো জানোই চিংড়ি, তাই না? তারপরে শামুক জাতীয় প্রাণীর চাষও কিন্তু করা হয়, এরা হচ্ছে খোলসযুক্ত জলজ প্রাণী। বলার কেমন মানে বলার কি আছে, তুমি তো ছোটবেলা থেকে পড়ে আসছো। আচ্ছা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই, যে প্রাকৃতিক উৎস থেকে মাছ ধরা হয় তাকে কিন্তু ক্যাপচার ফিশিং বলে, কি বললাম?
প্রাকৃতিক উৎস থেকে মাছ ধরা যাকে বলে ক্যাপচার ফিশিং, আর জলাশয়ে মানে মাছ চাষ করে সেই মাছ ধরা তাকে বলা হয় কালচার ফিশিং। মানে যেমন ধরো বর্ষার সময় দেখো না, খাল বিলে মাছ জমে গেছে, সেখান থেকে মাছ ধরাটাই হচ্ছে ক্যাপচার ফিশিং। আর জলাশয় মানে বলবা, হ্যাঁ, জলাশয় মানে বলবা যেমন পুকুর-টুকুর বা হচ্ছে তোমার হচ্ছে বড় গর্ত, সেখান থেকে মাছ চাষ করে তুমি মাছ ধরছো, সেটাকে বলা হয় কালচার ফিশারি। ঠিক আছে? চলে আসো সামুদ্রিক মাছ। দেখো এটা গুরুত্বপূর্ণ, একটু দাগানো হয়নি, একটু দেখে নাও যে ভারতবর্ষের সামুদ্রিক মৎস্য ভাণ্ডার কতটা আর কি বিস্তৃত, সেটা হচ্ছে ৭,৫০০ কিলোমিটার ব্যাপী উপকূলীয় তট রেখা পর্যন্ত বিস্তৃত, এবং তারপর গভীর সমুদ্র তো রয়েছেই। আর সামুদ্রিক সুপরিচিত মাছের মধ্যে পড়ছে পমফ্রেট, তারপরে ম্যাকেরেল, তারপরে টুনা, সার্ডন, তারপরে হচ্ছে বোম্বে ডাক, এগুলো কিন্তু দেখে নিও। আচ্ছা দাদা, কৃত্রিম উপগ্রহ ও ইকো সাউন্ডারের সাহায্যে বলছে খোলা সমুদ্রের বড় বড় মাছের ঝাঁকের সন্ধান করে সমুদ্র থেকে তোমার হচ্ছে আহরিত মাছের পরিমাণ বৃদ্ধি করা যায়। ঠিক আছে? মানে কি ব্যবহার করে? কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে, এবং তার সাথে ইকো সাউন্ডও বেশ, মানে সাউন্ডের সাহায্যে মানে সমুদ্র থেকে কিন্তু বড় বড় মাছের ঝাঁক সন্ধান করে তারপর মাছ ধরা যায়। কেমন? দেখো, অধিক অর্থকারী মূল্য রয়েছে এমন কিছু সামুদ্রিক মাছও তোমার এই সমুদ্রের জলে চাষ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে পাখনাযুক্ত তোমার এই মুলেট, ভেটকি, তারপরে পালস পার্ট, হ্যাঁ? তারপরে হচ্ছে তোমার এই খোলক বিশিষ্ট জলজ প্রাণীর মধ্যে চিংড়ি, বিভিন্ন ধরনের শামুক, এইগুলো আরকি। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সামুদ্রিক মৎস্য ভাণ্ডারের মাছের পরিমাণ আরও হ্রাস পাওয়ায় যে ধরনের মৎস্য চাষের মাধ্যমে অতিরিক্ত মাছের চাহিদা পূরণ করা যেতে পারে তাকে মেরিকালচার বলে। তাহলে সমুদ্রে মৎস্য চাষ করার পদ্ধতিকে কি বলে? মেরিকালচার বলে। কি বলে? মেরিকালচার। গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেমন? দেখো, সাধু জলের ভাণ্ডার বলতে তো জানোই যে সাধু জল মানে মিষ্টি জল, খাল, পুকুর, জলাধার, নদীতে যে সমস্ত মাছ চাষ করা হয় সেটাই হচ্ছে সাধু জলের মৎস্য চাষ। আর ঈষৎ নোনা জল সম্পদ হলো সেই অঞ্চলের জল বোঝায় যেখানে সমুদ্রের নোনা জল এবং সাধু জল পরস্পর মিশে যায়, সেটাই কিন্তু ঈষৎ নোনা জল সম্পদ। কেমন? দেখো, জলাশয়গুলো থেকে অধিকাংশ মাছের উৎপাদন অ্যাকোয়া কালচারের মাধ্যমে করা হয়। কেমন? গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই যে অ্যাকোয়া কালচার। কি বললাম? জলাশয়গুলো থেকে অধিকাংশ মাছের উৎপাদন করা হয় অ্যাকোয়া কালচারের মাধ্যমে। ধান জাতীয় শস্য চাষের সাথে মিলিতভাবে মৎস্য চাষ করা হয়, যাতে ধানি জমিতে জমে থাকা তোমার হচ্ছে সেই জলে যেন মাছ বড় হয়ে যেতে পারে, মানে মাছ বড় হয়ে যায় বা বেড়ে উঠতে পারে। এই ধরনের মাছ চাষ পদ্ধতিকে নিবিড় মৎস্য চাষ পদ্ধতি বলে। কেমন? ধানের জমিতে মাছের চাষ করা হচ্ছে নিবিড় মৎস্য চাষ পদ্ধতি। গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে চলে আসো যে কাতলা মাছ, রুই মাছ যথাক্রমে পুকুরের উপরিস্তরের এবং মধ্যস্তরের খাদক। তাহলে দাদা, একটা পুকুরে তুমি অনেক রকমের মাছ চাষ করছো, যার মধ্যে কাতলা আছে, রুই আছে, মৃগেল আছে, গ্লাস কাপ আছে, সাধারণ কাপ আছে, তাই না? এবার মাথায় রাখবা, কাতলা মাছ কি খায়? কাতলা মাছ হচ্ছে উপরিস্তরের, মানে পুকুরের উপরিস্তরের হচ্ছে খাদক। কেমন? মানে বলতে পারো যে ছোট ছোট যে বলতে পারো একটু ভালোই বড় বড় মাছ পুকুরে, যেমন পুঁটি মাছ, চুনো মাছ, সেই সমস্ত খেয়ে ফেলে কাতলা মাছ। রুই মাছ হচ্ছে মধ্যস্তরের খাদকের মধ্যে পড়ে, মানে ও একদমই ছোট ছোট মানে পোকামাকড়গুলো খায়। মৃগেল মাছ এবং সাধারণ কাক পুকুরের নিম্ন স্তরের মধ্যে পড়ছে। কেমন? কি গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই যে মাথায় রাখবা, নিম্ন স্তরের খাদ্য তালিকার মধ্যে পড়ে নিম্নলিখিত কোন মাছ? মৃগেল মাছ আর সাধারণ কাপ। আর গ্লাস কাপ এ হচ্ছে আগাছা খায়। গ্লাস কাপ হচ্ছে পুকুরের আগাছা ভক্ষণ করে। তাহলে দাদা বলো, আরেকবার রিভিশন করিয়ে দিই কেন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে যদি বলে পুকুরের উপরের স্তরের খাদকের মধ্যে কাতলা মাছ, মধ্যস্তরের খাদক রুই মাছ, আর নিম্ন স্তরের খাদক মৃগেল আর সাধারণ কাপ, আর আগাছা ভক্ষক বলা হয় গ্লাস কাপকে। চলে আসো তারপরে এখানে মৌমাছি পালনটা দেখে নিই, গুরুত্বপূর্ণ। যে বাণিজ্যিকভাবে মধু উৎপাদন করা হয় তার নাম হলো এপিস সিরেনা ইন্ডিকা। ইন্ডিকা মানেই বুঝতে পারছো ভারতের মৌমাছি আর কি, যে এপিস সিরেনা ইন্ডিকা, এটি ভারতীয় মৌমাছি নামে পরিচিত। এছাড়া মৌমাছি প্রজাতির মধ্যে আরও রয়েছে, সেটা হচ্ছে এ ডরসাটা বা যাকে বলা হয় রক বি, আর একটা রয়েছে এ ফ্লোরি যাকে বলা হয় লিটল বি। তাহলে রক বি, লিটল বি। এদের পাশাপাশি আমাদের দেশের হচ্ছে এ ম্যালিফেরা নামের মৌমাছি একটি ইতালীয় ভ্যারাইটি। দেখো, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে এটাই রয়েছে যে এই ম্যালিফেরা কিন্তু আমাদের দেশের নয়, ইতালীয় ভ্যারাইটি ম্যালিফেরা। তাছাড়া মাথায় রাখবে যে এপিস সিরেনা ইন্ডিকা আমাদের ভারতীয় জাতের মৌমাছি।
ঠিক আছে? নিজস্ব দেশের। তারপরে ডরসাটা, তারপরে মাথায় ডরসাটা যাকে রগবি বলে। তারপরে ফ্লোরি যাকে হচ্ছে লিটল বি, এগুলো সবই কিন্তু আমাদের নিজস্ব দেশের। আর এই ম্যালিফেরা এটা বা বিদেশ থেকে আনা হয়েছে। এই জাতের মৌমাছি বিদেশ থেকে। কোথা থেকে আনা হয়েছে? ইতালীয় ভ্যারাইটি। কেমন? কারণ আনা হয়েছে কেন? কারণ এটা হচ্ছে মধুর উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিপালন করা হচ্ছে। মানে এটা বেশি পরিমাণে মধু তৈরি করতে পারে ওইজন্য। বলছি দেখো যে ইতালীয় ভ্যারাইটির মৌমাছিদের অধিক পরিমাণ মকরন্দ সংগ্রহ করার ক্ষমতা রয়েছে। ওই তো মধু সংগ্রহ করার ক্ষমতা রয়েছে। মাথায় রাখবা যে ইতালীয় ভ্যারাইটির মৌমাছির অধিক পরিমাণে মকরন্দ সংগ্রহ করার ক্ষমতা রয়েছে। দাদা এসব কেন করা হয়? করা হয় যে কারণ কি মধুর দাম দিন, দিন বাড়ছে, তাই না? গুণমান মৌমাছিদের বিচরণ ভূমি অথবা মকরন্দ বা পরাগরেণু সংগ্রহের জন্য ফুলের সহজলভ্যতার উপর নির্ভরশীল। ব্যাস এই ছিল আমাদের খাদ্য সম্পদের উন্নতি সাধন। যেভাবে তোমাদের যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলোই পড়ো। এর বাইরে আর কোনো চোখ কান বুজে কিছু দেখতে হবে না। যদিও বা ২-১ টা জিনিস এদিকে এড়িয়ে যায়, সেগুলো আমি হচ্ছে তোমাদের ওই এমসিকিউর মধ্যে তো তুমি এমসিকিউ পাবে, সেইখানে তুমি ঠিক বুঝে নিতে পারবে। কেমন? সবাই ভালো করে পড়ো। রাখছি। জয় হিন্দ।